আমার তুমি গল্পটা শুরু করছি 5 নম্বর পর্ব। একটু লেট হয়ে গেল। 5 নম্বর পর্ব শুরু করছি। আগের পর্বগুলো শুনবে, অবশ্যই হয়তো ভালো লেগেছে। শুরু করছি। কোলধ্বনির সাথে সব রকম বিধি শুরু হলো। কুহেলির দিদা অনেকদিন আগেই মারা গেছেন, তাই মায়ের কাজটা শৈলজা দেবী পালন করলেন। চিরন্তন কিন্তু সেই চিরপ্রচলিত কথাটা আওড়ালো না। খুব সহজভাবেই বলল, তোমার জন্য একটা মেয়ে আনতে যাচ্ছি। কথাটা শুনে উপস্থিত সবাই খুব খুশি হলো। সত্যি এই যুগে দাঁড়িয়েও অনেকে এই ঘরের বউকে দাসী ভাবতে দুবার ভাবেন না। বিধি সম্পন্ন হলে দেভারগোরা চিরন্তরকে নিয়ে চলে গেলে বাকিদের গাড়িও এসে গেছে। কোহেলি স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল। হঠাৎ দিঠির ঠেলায় হুঁশ ফিরল। গাড়িতে উঠে কুহেলি ভাবনার জগতে ডুবে গেল। স্কুল, কলেজ অনেকেই কুহেলিকে প্রেম নিবেদন করেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন যথেষ্ট সুপুরুষ ছিল, কিন্তু কুহেলির মনে তাদের কেউই কোনো প্রভাব ফেলতে পারেনি। এমনকি ওর বস আলেক শর্মা, যে কিনা গোটা অফিসের মেয়েদের হার্টথ্রব, তাকে দেখেও কোনোদিনও ওর মনে কোনো আলাদা অনুভূতির সৃষ্টি হয়নি। তাহলে আজকে দেবার্ঘকে দেখে একটা অন্যরকম অনুভূতি কেন উকি দিচ্ছে? উত্তরটা কুহেলির অজানা। দূরত্বটা কম হওয়ায় একটু পরেই ওরা দেবাঞ্জলিদের বাড়িতে পৌঁছে গেল। বাড়ির সামনেই একটা খোলা মাঠে বড় করে প্যান্ডেল করে বিয়ের ব্যবস্থা হয়েছে। চারপাশটা আলোয় ঝলমল করছে। বর আগেই এসে গেছে। এবার বরযাত্রীদের আপ্যায়নে কনের বাড়ির লোকেরা ব্যস্ত হয়ে পড়ল। এত দূরে বিয়ে বলে খুব কম সংখ্যক বরযাত্রী এসেছে। দিঠি কুহেলির হাত ধরে এগোতে লাগলো। এখানে এসে থেকেই কুহেলির চোখ দুটো অজান্তেই যেন কাউকে খুঁজে চলেছে। বিয়ের মণ্ডপের সামনে এসে ওর খোঁজ সম্পন্ন হলো। চিরন্তন বিয়ের পিতে বসে গেছে। পুরুতমশাই বিধি শুরু করে দিয়েছেন। একগাল হাসি নিয়ে দেভার্গ চিরন্তনের পাশেই দাঁড়িয়ে আছে। ওর বাঁ গালের টোলটা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে কোহেলি। পুরুতমশাই একটু পরেই কনেকে নিয়ে আসতে বললেন। দেভার্গ চলে গেল দেবাঞ্জলিকে আনতে। একটু পরেই সবাই হৈ হৈ করে দেবাঞ্জলিকে পিঁড়িতে করে নিয়ে এলো। দেভার্গ আর অন্য একটা ছেলে পিঁড়িটা ধরে আছে। একে একে 7 পাক ঘোরা শুভদৃষ্টি মালা বদলের পর বরকনেকে মুখোমুখি বসিয়ে শুরু হলো বিয়ের বাকি অনুষ্ঠান। কুহেলির বেশ ভালো লাগছিল এইসব দেখতে, কিন্তু মাঝে মাঝে ওর চোখ দুটো কেন যে দেবার্ঘর দিকে চলে যাচ্ছিল সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। দিঠি সোজা গিয়ে দেবাঞ্জলির পাশে বসে পড়েছে। বাকিরাও সবাই এখন মণ্ডপের কাছেই রয়েছে। কুহেলির ওখান থেকে সরে এসে কাউন্টার থেকে একটা জুসের গ্লাস হাতে নিয়ে একটু সাইডে সরে এসে দাঁড়ালো। এখন একটু একা থাকা প্রয়োজন। মনের মধ্যে হঠাৎ সৃষ্টি হওয়া অনুভূতিগুলোর কারণটা খুঁজে পাওয়া দরকার। এদিকে দেভার্গর আপাতত কোনো কাজ নেই। শিলিগুড়িতে এই জ্যৈষ্ঠ মাসে কলকাতা বা ব্যাঙ্গালোরের মতো না হলেও গরমটা একেবারেই মন্দ পড়ে না। তার মধ্যেই ধুতি পাঞ্জাবি ভিড় থেকে একটু সরে এসে একটা ফ্যানের সামনে দাঁড়ালো একটু হাওয়া খাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ চোখে পড়ল কুহেলি একপাশে দাঁড়িয়ে আছে। কুহেলিকে দেখে এক মুহূর্তের জন্য যেন দেভার্গর হৃদযন্ত্রটা স্পন্দিত হতে ভুলে গেল। উজ্জ্বলা কুহেলির অঙ্গে লাল শাড়িটা যেন অসম্ভব সুন্দরভাবে ফুটেছে। দেভার্গ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও নিজের অজান্তেই বলে উঠল, বিউটিফুল। কুহেলিকে একা দেখে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কুহেলি আপন মনে নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজছিল। আচমকা দেভার্গর কথায় এমনভাবে চমকে উঠল যে হাতে থাকা গ্লাসটা থেকে খানিকটা জুস চলকে ওর বুকের উপর পড়ল। পাতলা নেটের শাড়ি আর ফ্রান্সি ব্লাউজের নরম কাপড় মুহূর্তের মধ্যে ভিজে গিয়ে কুহেলির শরীরের নিখুঁত যৌবনকে সুস্পষ্ট করে তুলল। সেদিকে দৃষ্টি যেতেই দেবার্গর বুকে যেন এক আদিম উত্তেজনার সঞ্চার হলো। কুহেলি অপ্রস্তুত হয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। দেবার্গ বুঝতে পেরে নিজেকে সামলে নিয়ে বলল, তোমার শাড়িটা তো পুরো ভিজে গেল। আমাদের বাড়িতে চলো, ওয়াশরুমে গিয়ে একটু ঠিক করে নেবে। কুহেলি পেছন ফিরিয়ে বলল, না না, ঠিক আছে, আমার অসুবিধে হবে না। এভাবে সবার সামনে এতক্ষণ থাকবে কি করে? আমার কথা শোনো, আমাদের বাড়িতে চলো, দেবার্ঘ বলল। কুহেলি আর কথা না বাড়িয়ে রাজি হয়ে গেল। সত্যি এইভাবে থাকাটা সম্ভব নয়। তার মধ্যে জুসটা পড়ে কেমন চটচট করছে। দেবার্ঘদের বাড়িটা এখন একদম ফাঁকা, কেউ নেই। সবাই বিয়ের আসরে রয়েছে। দেবার্ঘ কুহেলিকে নিয়ে নিজের রুমে এসে একটা টাওয়েল নিয়ে ওয়াশরুমটা দেখিয়ে দিল। কুহেলি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলে দেবার্ঘ খাটের ওপর বসে একটু আগে ঘটা ঘটনাটা চিন্তা করতে লাগলো। এই 26 বছরের জীবনে অনেক মেয়ে দেখেছে সে, কিন্তু তাদের কাউকে দেখি এমন অনুভূতি হয়নি যেমনটা একটু আগে
কুহেলিকে দেখে হয়েছে। একটা প্রবল উত্তেজনা সৃষ্টি হয়েছিল মনে, যার রেশটা এখনও অনুভব করতে পারছি। কিন্তু এর কারণ কি? কুহেলির মতোই দেবার্ঘর কাছে কারণটা অজানা। কুহেলি ওয়াশরুমে ঢুকে টাওয়েলটা ভিজিয়ে শাড়ি আর ব্লাউজের ওপর একটু মুছে নিল, যাতে চটচটে ভাবটা কমলেও শাড়ি আর ব্লাউজটা আরও ভিজে গেলে ব্লাউজটা তো যেন একেবারে গায়ের সাথে লেপ্টে গেছে। এইভাবে কিছুতেই বাইরে যাওয়া সম্ভব নয়। কুহেলি আঁচলটা ছেড়ে রেখেছিল, এখন সেফটি পিনটা খুলে ভালো করে প্লিট করে খুব সাবধানে ভেজা জায়গাটা যথাসম্ভব ঢেকে পিন করে নিল। প্লিট করার ফলে কুহেলির ফর্সা মেদহীন পেট আর কোমরের কিছুটা অংশ এখন দৃশ্যমান। এতে যেন ওকে আরও বেশি আকর্ষণীয় লাগছে। কুহেলির এমনিই একটা অস্বস্তি হচ্ছিল, তার মধ্যেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে অস্বস্তিটা যেন বেড়ে গেল। ওর এমনিতেই শাড়ি পরে হাঁটতে একটু অসুবিধে হয়, তার মধ্যে এখন শাড়ি পরেছে এবং ওয়াশরুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বেরোনোর জন্য এগোতে গেলেই শাড়িতে পা জড়িয়ে গেল। দেবার্ঘ সেটা লক্ষ্য করে এক হাত দিয়ে কুহেলির কোমরটা ধরে নিল, কিন্তু শেষ রক্ষা হলো না। কুহেলিকে নিয়েই বিছানার ওপর পড়ে গেল। কুহেলি পড়ে যাওয়ার ভয়ে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নিয়েছিল, আর দেবার্ঘ ওর চোখ দুটো তখন স্থির হয়ে আছে কুহেলির মুখের ওপর। খোলা চুলের কিছুটা অংশ ছুঁয়ে যাচ্ছে দেবার্ঘর চোখ মুখ। কালো চুলগুলো থেকে ভেসে আসছে মিষ্টি একটা গন্ধ, যেন নেশা ধরিয়ে দিচ্ছে। পড়ে যাওয়ার সময় কুহেলির শাড়ির আঁচলটা কিছুটা সরে গিয়েছিল। ভেজা ব্লাউজের ফাঁক দিয়ে সুগভীর বক্ষ বিভাজিকা প্রকট হয়ে উঠল। দেবার্ঘর দৃষ্টি ধীরে ধীরে কুহেলির মুখ থেকে নিবদ্ধ হলো সেই দিকে। বুকের ওপর দুটো ছোঁয়া পড়ল। দেবার্ঘ সারা শরীরে আলোড়ন সৃষ্টি করলো। কুহেলির কোমর জড়িয়ে থাকা ওর হাতটা কখন যেন ওর অজান্তেই কুহেলির পিঠে উঠে পড়েছে। এতক্ষণ কুহেলি চোখ দুটো বন্ধ করেই রেখেছিল, যেন একটা ঘোরের মধ্যে ছিল। হঠাৎ পিঠের উন্মুক্ত অংশে দেবার্ঘর হাতের স্পর্শ পেয়ে শিউরে উঠল। চমকে চোখ খুলে নিজের অবস্থানটা বুঝতে পেরেই এক ঝটকায় উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা ঠিক করে নিল। তারপর একটু ইতস্তত করে বলল, আমাদের যাওয়া উচিত, ওখানে সবাই হয়তো খুঁজছে। বলেই এক মুহূর্ত অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে এলো। দেবার্ঘ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। এতক্ষণ নিজের অজান্তেই কী করছিল সেটা ভেবেই অদ্ভুত লাগলো, সঙ্গে একটা খারাপ লাগাও কাজ করতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো দেবার্ঘ, ইস, কুহেলি কি ভাবছে কে জানে, কিন্তু আমি তো জেনে বুঝে কিছু করিনি। কোথা থেকে যে কি হয়ে গেল আমি তো নিজেই বুঝতে পারলাম না। না, সুযোগ বুঝে একবার ওকে সরি বলে ব্যাপারটা ক্লিয়ার করে নিতে হবে। এরপর গোটা সময়টা ওরা দুজনেই দূরে দূরে থেকেই কাটিয়ে দিল, কিন্তু আর চোখে দুজনেই মাঝে মাঝে দেখে নিয়েছে অন্যজনকে। বিয়ে মিটতে মিটতে 7:30 হয়ে গেল। তারপর নিমন্ত্রিতদের সঙ্গে আলাপ পরিচয় সেরে খাওয়া দাওয়া হতে হতে প্রায় 11:30। বউ নিয়ে যেহেতু আগামীকাল সন্ধ্যের আগেই কলকাতা ফিরতে হবে, তার বাসর জাগার পর্বটা বাতিল করতে হলো। ভোর 4:30টার সময় রওনা হতে হবে, তাই এই 2-4 ঘন্টার বিশ্রাম সবার প্রয়োজন। চিরন্তনের সঙ্গে চৈতালি দেবী আর চৈতি দেবী রয়ে গেল, বাকিরা সবাই ফিরে এলো। শাড়িটা ছেড়ে কুহেলি যখন ওয়াশরুম থেকে বেরোলো, দিঠি অলরেডি ঘুমিয়ে পড়েছে। কুহেলি ওর পাশে চুপচাপ শুয়ে পড়ল। শুয়ে শুয়ে আজকের ঘটনাগুলো ভাবছিল। সব কিছু কেমন যেন উল্টোপাল্টা লাগছে। হঠাৎ করে কেন এইভাবে দেবার্ঘর প্রতি আকৃষ্ট হয়ে পড়লো সেটা এখনও বুঝে উঠতে পারছে না। সব কীরকম ঘেঁটে গেছে, কিন্তু কুহেলি সহজে বিচলিত হওয়ার মেয়ে নয়। কিছুক্ষণ চোখটা বন্ধ করে মনটাকে শান্ত করলো। নিজের মনে নিজেকে বোঝালো, রিল্যাক্স, এমন কিছুই হয়নি। এটাকে মনে রাখার কোনো দরকার নেই, সিম্পলি ভুলে যাওয়াটাই বেটার। মনটা অনেকটা শান্ত হয়ে গেল। কিন্তু দেবার্ঘর প্রতি যে একটা আলাদা আকর্ষণ ওর মনে জন্ম নিচ্ছে, সেটাকে উপেক্ষা করতে পারলো না। তবে এটা নিয়ে খুব বেশি ভাবলো না। ঘন্টা দুয়েকের মধ্যেই উঠে পড়তে হবে, তাই চোখটা বুজিয়ে ঘুমানোর চেষ্টা করলো। সকাল হতেই বিদায় পর্বের নিয়ম শুরু হলো ভোরবেলাতেই। এই কান্নাকাটির ব্যাপারটা কুহেলির এখানেই থাকেনি, তাই ভালো লাগেনি, তাই থাকেনি। বিদায় পর্ব সেরে দেবাঞ্জলিকে নিয়ে গাড়ি রওনা দিল কুহেলিদের বাড়ির উদ্দেশ্যে। ওখান থেকে একসাথে সবাই রওনা হবে কলকাতার উদ্দেশ্যে। কুহেলির সবাই তৈরি হয়েই ছিল। চিরন্তনের গাড়িটা এসে পৌঁছলে বাকিরাও বাসে উঠে পড়ল। দেবার্ঘ এসেছে ওই পর্যন্ত। কুহেলি ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো অনেকক্ষণ ধরে কেঁদেছে। দেবাঞ্জলি এখনও কাঁদছে। শেষ মুহূর্তে এসে দেবার্ঘর হাত ধরে একেবারে কান্নায় ভেঙে পড়ল। বাসে বসে দেবার্ঘর চোখের জলটাও নজরে এলো কুহেলির। এই মুহূর্তগুলো ওর একেবারেই ভালো লাগে না। ওর চোখ দুটো হালকা ভিজে এলো। চৈতালি দেবী আর চৈতি দেবী দুজনে মিলে অনেক বুঝিয়ে দেবাঞ্জলিকে শান্ত করলেন। ওদের গাড়িতে চিরন্তন এবং দেবাঞ্জলির সাথে শুধু কুহেলির মেসো দীপকবাবু রইলেন। বাকিরা সবাই বসে উঠে পড়ল গাড়ির বাসে।
বাস শিলিগুড়ি ছেড়ে দিয়ে রওনা হলো কলকাতার উদ্দেশ্যে। দেবার্ঘ কান্না ভেজা চোখে তাকিয়ে রইল এগিয়ে যাওয়া গাড়িটার দিকে। সেই ছোটবেলার সখী ওর দিদি আজ এক নিমেষে কতটা দূরে চলে গেল। গাড়িটা সময়ের বাঁকটা ঘুরিয়ে মিলিয়ে যেতেই গাড়ির পথে পা বাড়ালো দেবার্ঘ। কুহেলি কলকাতা পৌঁছতে পৌঁছতে প্রায় 5:30 বেজে গেল। এসে সমস্ত নিয়ম পর্ব, বধূবরণ পর্ব সেরে নবদম্পতি সবার আশীর্বাদ সেরে নিয়ে সন্ধে প্রায় হয়েই এসেছে, কাল রাত্রি শুরু হয়ে যাবে। তাই বরবধূকে আলাদা করে ঘরে রাখার বন্দোবস্ত করলো। সারাদিনের জার্নি আর গত রাতের ধকলে সবাই ক্লান্ত। এমনিতেই আজ আর কোনো নিয়ম পালন করার নেই, তাই সবাই যে যার ঘরে ফ্রেশ হতে চলে গেল। কুহেলির দাদু এই বাড়িটা কিনেছিল এক জমিদারের ছেলের কাছ থেকে। এত বড় বাড়ি কেনায় নাকি ওর দিদার আপত্তি ছিল, কিন্তু শেষমেশ বাড়িটা কিনেই ছেড়েছিল। শরীরটা প্রচুর ক্লান্ত ছিল, তাই বিছানায় গা এলেই কুহেলিরও ঘুম পেয়ে গেল। চৈতালি দেবী এসে রাতে খাওয়ার জন্য ডাকলে তবে ঘুম ভাঙলো। চৈতালি দেবী বলল, এই কত ঘুমাবি, আর এখন ঘুমাচ্ছিস, রাতে ঘুম আসবে? আর কুহেলি বলল, আসবে আসবে, তুমি ডাকলে কেন? 10টা বাজে, খাবি না? কুহেলি বলল, ও আচ্ছা, আসছি, তাড়াতাড়ি আয়, আমি দেবাঞ্জলিকে ওর ঘরে খাবারটা দিয়ে আসছি। কুহেলি বলে চৈতালি দেবী চলে যাওয়ার পরই কুহেলি উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জলের ছিটে দিয়ে নিচে নেমে এলো। বাড়ি ভর্তি লোকজন, সবাই বিয়েতে যায়নি, তারাও এসে পড়েছে। বউ ভাতে ব্যস্ততা শুরু হয়ে যাবে কাল সকাল থেকেই। তাছাড়া কনে যাত্রী সকাল সকালই এসে পড়বে, তাদের আপ্যায়ন করতে হবে। সবাই খুবই ব্যস্ত। কুহেলি কিছুক্ষণ দেবাঞ্জলির সঙ্গে গল্প করে তবে ঘরে গেল। একটু আগেই ঘুম থেকে উঠেছে, তাই সহজে ঘুম আসবে না। বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে ফেসবুক লগ ইন করলো। একগাদা নিউ ফটো সব জমে রয়েছে, সব কটা দেখতে ইচ্ছে করলো না। দিঠি কালকের কতগুলো ছবি পোস্ট করেছে, ওকেও ট্যাগ করেছে। সব কটা ছবি খুব সুন্দর। চিরন্তন আর দেবাঞ্জলির ছবিগুলো তো ভীষণ ভালো লাগছে। কুহেলির সাথে কয়েকটা সেলফি তুলেছিল, সেগুলোও পোস্ট করেছে। ছবিগুলো লাভ রিয়েক্ট দিয়ে একটা সুন্দর কমেন্ট করে মেসেঞ্জারটা ওপেন করলো। দেবার্ঘর পাশে সবুজ বিন্দুটা চোখে পড়তে ওর কান্না ভেজা চোখ দুটো কুহেলি চোখের সামনে ভেসে উঠল। মেসেজ করবি কি না করবে ভাবতে ভাবতে শেষমেশ মেসেজটা করেই ফেললো। কুহেলি লিখলো, মন খারাপ? দেবার্ঘর মনটা সারাদিন সত্যিই খারাপ ছিল, কিন্তু কলকাতা যাবে তাই যাবে যাবে করে যত বেরোচ্ছিল সময়, ততই দিদিকে দেখতে পাবে ভেবেই মনটা ভালো হয়ে গেছিল দেবার্ঘর। কুহেলির মেসেজটা পড়ে মনটা আরও ভালো হয়ে গেল। ছোট্ট করে রিপ্লাই দিল, ছিল, তার মানে এখন আর নেই, তাই তো? দূরত্ব যতটা কমছে তত মনটা আরও ভালো হয়ে যাচ্ছে। আপনারা রওনা হয়ে গেছেন? হ্যাঁ, 11টায় বাস ছেড়েছে। গুড। তুমি এখনও ঘুমাওনি? কোহেলি লিখল, না আসলে ঘুমিয়ে পড়েছিলাম এসেই, এখন ঘুম আসতে একটু দেরি হবে। দেবার্ঘর হঠাৎ কালকের ঘটনাটা মনে পড়ে গেল। কোহেলিকে সরি বলা হয়নি এখনও। কিপ্যাডে আঙুল চালিয়ে সরি টাইপ করে পাঠাতে গিয়েও থেমে গেল। ভাবলো, না, এভাবে মেসেজ করে সরি বলাটা ঠিক হবে না, বরং কালকে মুখোমুখি বসে সবটা বুঝিয়ে বলবো। বেশ কিছুক্ষণ ওদিক থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে কোহেলি একটা গুড নাইট মেসেজ সেন্ড করে দিল। একটু পরেই একটা গুড নাইট স্টিকার স্ক্রিনে ফুটে উঠল। কোহেলি হালকা হেসে একটা মেসেজ সেন্ড করে ফোনটা অফ করে রেখে দিল। হালকা ঘুম আসছে, এখন না ঘুমলে ঘুমটা কেটে যাবে। পাশ ফিরে নরম কোলবালিশটা জড়িয়ে চোখ বুজিয়ে শুয়ে পড়ল। দেবার্ঘ বাসের নরম সিটটায় হেলান দিয়ে হেডফোনে গান শুনছিল। পাশে ওর পিস্তত ভাই অনিক অলরেডি ঘুমিয়ে পড়েছে। কুহেলিকে গুড নাইট উইশ করে ফোনটা পকেটে রেখে দিয়েছিল। ফোনটা ভাইব্রেট করায় আবার সেটা হাতে নিয়ে অন করে দেখল কোহেলির ছবি সহ চ্যাট হেডটা স্ক্রিনের একটা কোনায় ভেসে উঠেছে। আজ প্রায় 1 মাস হলো কোহেলির সাথে আলাপ হয়েছে। এর মধ্যে একদিনও গুড নাইট উইশ করার পর আর মেসেজ করেনি। চট করে চ্যাটবক্সটা ওপেন করে দেখলো 1 লাইনের একটা মেসেজ, কালকে দেখা হচ্ছে। এই অতি সামান্য 1 লাইনের মেসেজটা পড়ে দেবার্ঘর মনটা একটা অদ্ভুত খুশিতে ভরে গেল। খুশির কারণটা যদিও অজানা, তবে সেটা জানার খুব একটা আগ্রহ বোধ হলো না। ভালো লাগার আমেজ নিয়ে একসময় ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল থেকেই কুহেলির মামার বাড়িতে একেবারে হইচই পড়ে গেল। সবাই ভীষণ ব্যস্ত, বাড়িটাকে আরও সুন্দর করে সাজানো হয়েছে। কোহেলি ঘুম থেকে উঠে স্নান সেরে নিচে নামতে নামতে শুনতে পেল ভীষণ বকছেন কাউকে। সরববাবু ভীষণভাবে বকছেন কাউকে। একতলায় নেমে দেখলো একটা অল্প বয়সী ছেলে মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে, আর ওর দাদু প্রচণ্ড উত্তেজিত হয়ে বকে যাচ্ছেন। কোহেলি এগিয়ে এসে বলল, দাদান, কি ব্যাপার? তোমাকে না ডক্টর জোরে কথা বলতে বারণ করেছে, আর তুমি এত ঘোরাঘুরি বা করছো কেন? যাও গিয়ে রেস্ট করো। আরে দেখ না কুহু, মেয়ের বাড়ির লোকেরা আসার আগে সবটা শেষ হতে হবে তো নাকি? ওরা তো 12টার মধ্যে পৌঁছে যাবে, এখনও অলরেডি 9টা বেজে গেছে, কোনোটাই এখনও পুরো হয়নি, ছাদের কাজটাও বাকি রয়েছে। কোহেলি বলল, সব হয়ে যাবে দাদান, তুমি এত চিন্তা করো না তো, যাও নিজের ঘরে যাও, আমি বাকিটা দেখে নিচ্ছি। এক প্রকার ঠেলে ঠুলে ওনাকে ঘরে পাঠিয়ে কোহেলি নিজে এবার ময়দানে নামলো। আজকের মতো পর্ব এখানেই শেষ করলাম। কনে যাত্রী চলে এসেছে, দেখা যাক রিসেপশানে কি হয়। পরবর্তী পর্ব শুনতে থাকুন অবশ্যই।
তাড়াতাড়ি আসবে। যদি পর্বগুলো ভালো লেগে থাকে, গল্পটা ভালো লেগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।